আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা পার্ট 2 ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা পার্ট 1-এ আমরা মৌল নিয়ে কথা বলেছি, মৌলের 3টা গুরুত্বপূর্ণ সূত্র দেখেছি এবং সেই সূত্র রিলেটেড ম্যাথ করেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরও কিছু টপিক পড়ব এই অধ্যায়টি থেকে। আমাদের রসায়ন এসএসসি রসায়নে এই ষষ্ঠ অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং প্রতি বছর এই অধ্যায় থেকে একটা সিকিউ এবং 2 থেকে 3টে এমসিকিউ এসে থাকে, অর্থাৎ এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। তাই আমরা এই অধ্যায়টা একটা পিওরলি ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার। তো এখান থেকে ম্যাথ আসে প্রচুর, লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আসতে দেখা যায়, উৎপাদের শতকরা পরিমাণে ম্যাথ আসতে দেখা যায়, আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয়ের ম্যাথ আসতে দেখা যায়, মোলার দ্রবণের ম্যাথ আসতে দেখা যায়, মোল সংক্রান্ত ম্যাথ আসতে দেখা যায়। এবং পরবর্তীতে আমরা যখন কলেজে তোমরা যখন উঠবে এইচএসসি, তখন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে পরিমাণগত রসায়ন। আমরা যদি ক্লাস 9-10-এ এবং অর্থাৎ এসএসসি লেভেলে এই অধ্যায়টা খুব ভালোভাবে যদি পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে কলেজ জীবনে গেলে তোমাদের পরিমাণগত রসায়ন পড়তে অনেক ইজি হয়ে যাবে। পরিমাণগত রসায়নের 50% সিলেবাসই হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের যে অধ্যায়টা, সে অধ্যায়ের 50% জুড়েই আমাদের আসলে এই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার কনসেপ্ট। তো ভাইয়া চেষ্টা করি সবসময় যে আমাদের এসএসসি লেভেলেই, আমাদের এইচএসসি লেভেল বা এডমিশন লেভেলের ধাঁচে তোমাদেরকে পড়ানোর জন্য, যাতে করে তোমাদের পরবর্তীতে যখন তোমরা কলেজ লেভেলে যখন যাবে তখন ওই অধ্যায়টা পড়তে তোমাদের জন্য ইজি হয়ে যায়। তো ক্লাসে সবাই দ্রুত জয়েন করে ফেলবে এবং ক্লাস টাইমটা আসলে সকালে দেওয়া, সকালে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কলেজ স্কুল থাকে। তো সেজন্য আমি আসলে ক্লাসটা রেকর্ডিং টাইপই করি, যাতে করে পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দিলে তোমরা সেটা সহজে দেখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমাদের প্রথম যে টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোলার দ্রবণ। তো আমরা প্রথম টপিক যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমাদের মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ বলতে আমরা আসলে বুঝি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রাটা যদি নির্দিষ্ট থাকে এবং সেই নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমাদের 1 লিটার তুমি পানি নাও, সেই পানিতে তুমি ধরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড দিলে, বা 1 লিটার পানিতে তুমি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট দিলে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোনো গ্যাসের বা যে কোনো পদার্থের 1 মোল তার আণবিক ভরের সমান। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 লিটার পানি নিয়ে সেই পানিতে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দাও, দেওয়ার পর তুমি সেটাকে যদি দ্রবীভূত করো, গুলিয়ে ফেলো, তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে আমরা বলছি ক্যালসিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। তো আশা করি কনসেপ্টটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তো আমি একটু সংজ্ঞাটা যদি লিখি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। তো একইভাবে আমরা আরো কিছু দ্রবণ সম্পর্কে শিখবো পরবর্তীতে, যেমন আমাদের সেমি মোলার দ্রবণ কাকে বলে, ডেসিমোলার দ্রবণ কাকে বলে, সেন্টিমোলার দ্রবণ কাকে বলে। তো ওই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে কিছুক্ষণ পরেই আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো আমি এক কাজ করি, মোলার দ্রবণ ছাড়া আমাদের মোট আমরা 4 রকমের দ্রবণ সম্পর্কে পড়াশোনা করব। কারণ পরীক্ষায় ম্যাথ যখন করতে দিবে অনেক সময় তোমাকে বলতে পারে সেমি মোলার দ্রবণ। তো সেমি মোলার দ্রবণ বললে তখন তোমাকে বুঝে ফেলতে হবে এটার মান কত, সেমি মোলার দ্রবণের মান কত। তাহলে আমরা চলো একটু ছোট করে আমি জিনিসটা একটু লিখে দিই তোমাদের, খেয়াল করো। আমাদের মোলার দ্রবণ দেখো, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। তাহলে আমাদের মোলার, যেটা আমরা মাত্র সংজ্ঞা লিখলাম, মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে
1 মোল দ্রব, 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলছি মোলার দ্রবণ। এবং মোলারিটি বা মোলার দ্রবণকে বড় হাতের m দিয়ে প্রকাশ করা হয়। তো ভাই m দিয়ে আণবিক ভরকেও প্রকাশ করা হয়, আবার m দিয়ে, m হচ্ছে মোলারিটির একক, ঘনমাত্রা মোলারিটি বা এটাকে আমরা কি বলি ঘনমাত্রা। তো ঘনমাত্রা মানে কি মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল সেটাকে আমরা বলছি ঘনমাত্রা। তাহলে এটাকে 1 মোলার বলে অথবা 1 মোল পার লিটার বলে। তার মানে এই বড় হাতের m যে কথা, মোল পার লিটার একই কথা, সেম কথা মিন করে। তাহলে আমাদের মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব, যেটাকে আমরা ইংরেজিতে বলে 1 m বা 1 মোলার অথবা 1 মোল পার লিটার বলি। তারপরে আসো আমাদের সেমি মোলার দ্রবণ। পরীক্ষায় প্রশ্নে যদি বলে যে সেমি মোলার দ্রবণ, আমরা একটু পরে হয়তো ম্যাথ করব। তো সেমি মোলার দ্রবণ, তো সেমি মোলার দ্রবণ মানে তুমি বুঝবা যেখানে আমাদের 1 লিটার দ্রবণে 0.5 মোল মানে হাফ মোল দ্রব দ্রবীভূত থাকে, সেটাকে আমরা বলছি সেমি মোলার দ্রবণ। মোলার দ্রবণ মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকবে, আর সেমি মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 0.5 মোল পরিমাণ দ্রবীভূত থাকবে। তারপর আমরা যদি দেখি ডেসিমোলার, ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে যদি 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। এগুলো মুখস্থ রাখবে। আর ফাইনালি সেন্টিমোলার, সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ হচ্ছে ডেসিমোলার থেকেও 10 গুণ পাতলা, হালকা। তার মানে 1 লিটার দ্রবণে যদি 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই বেটাকে আমরা বলছি কি সেন্টিমোলার দ্রবণ। তাহলে এই কথাগুলো তোমরা একটু কষ্ট করে একটু লিখে নিবে, প্লাস এই কথাগুলো হচ্ছে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের মোলার দ্রবণ বলতে বুঝি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাকে বলছে মোলার দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলছি সেমি মোলার দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। এবং 1 লিটার দ্রবণে যদি 0.01 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলছি সেন্টিমোলার দ্রবণ। এই হচ্ছে আমাদের মোলারিটির বিষয়গুলো। এর বাইরে কি কিছু আসতে পারে না ভাইয়া? এর বাইরে আসলে আসার কোনো সুযোগ নেই। আমাদের যদি বাংলা নামে যদি আসে যে সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, তাহলে এই কথাগুলোই আসবে, অন্য কোনো কিছু আসবে না। তারপরে দেখি, এখন আমরা একটু চিত্রগতভাবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি 4টা পাত্র নিচ্ছি ভাইয়া, 4টা পাত্র নিচ্ছি, একটা কপি করে দিই, 2টা, 3টা, 4টা, এবং 4টা পাত্রের মধ্যেই আমি ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি। 4টা পাত্রের মধ্যেই আমি ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি এবং 4টা পাত্রের মধ্যেই 1 লিটার পানি আছে, মানে 1 লিটার দ্রবণ। আমরা 1 লিটার করে জলীয় দ্রবণ নিচ্ছি, পানি, 1 লিটার পানি, 1 লিটার পানি। 4টা পাত্রের মধ্যে 1 লিটার করে পানি আছে এবং 4টা পাত্রের মধ্যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথরের গুঁড়া বা দ্রব মেশানো আছে। এখন আমরা যদি এইখানে মোলার দ্রবণ, এই পাত্রের দ্রবণটাকে যদি মোলার দ্রবণ বানাতে চাই, এই পাত্রের দ্রবণটাকে আমি যদি সেমি মোলার দ্রবণ বানাতে চাই, সেমি মোলার দ্রবণ বানাতে চাই, তারপর এই পাত্রের দ্রবণটাকে আমি যদি ডেসিমোলার দ্রবণ বানাতে চাই, ডেসিমোলার, এবং লাস্ট পাত্রের দ্রবণটাকে আমি যদি সেন্টিমোলার দ্রবণ বানাতে চাই, তাহলে আমাকে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে সেটা আমরা দেখব। ঠিক আছে? তো মনে করো আমি যদি মোলার দ্রবণ বানাতে চাই, আমরা জানি 1 লিটার পানিতে বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করি তাহলে সেটা হচ্ছে মোলার দ্রবণ। যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত করি ক্যালসিয়াম কার্বনেট তাহলে সেটাকে আমরা বলবো সেমি মোলার দ্রবণ। যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত করি তাহলে সেটাকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। আর যদি 0.01 মোল দ্রব দ্রবীভূত করি মানে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত করি তাহলে সেটাকে আমরা বলছি সেন্টিমোলার দ্রবণ।
এখন ভর হিসেব করলে আসলে কোনটা কত? দেখো, ক্যালসিয়াম কার্বনেট 1 মোল মানে কতটুকু? 100 গ্রাম। কারণ আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। তার মানে 1 লিটার পানিতে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের গুঁড়া যদি দ্রবীভূত করো, তাহলে তুমি ক্যালসিয়াম কার্বনেটের মোলার দ্রবণ পাবে। 0.5 মোল মানে কি? 100-এর অর্ধেক। 100-কে 0.5 দিয়ে গুণ করলে আসবে কত? 50 গ্রাম। তার মানে তুমি যদি 100 গ্রাম থেকে অর্ধেক নিয়ে নাও এবং বাকি অর্ধেক যদি দ্রবীভূত করো, মানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি যদি 1 লিটার পানিতে দাও, তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ। 0.1 মোল বা ডেসিমোলার মানে কি? 10 গ্রাম। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি যদি নাও, তাহলে সেটাকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। আর 0.01 মানে হচ্ছে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি যদি দ্রবণ নাও, দ্রব যদি দ্রবীভূত করো, তাহলে সেটাকে আমরা বলছি সেন্টিমোলার দ্রবণ। এখন আমার কোশ্চেন হচ্ছে, কোন দ্রবণটা বেশি গাঢ়, কোন দ্রবণটা বেশি লঘু? গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ। গাঢ় মানে কি? ঘন। আর লঘু মানে কি? পাতলা হয়ে যাওয়া। যেমন আমরা দুধে পানি মেশাই, কেন? দুধকে মানে ঘন, বেশি ঘন দুধ, এটাকে একটু পানি মিশিয়ে আমরা কি করি? দুধের ঘনত্ব কমাই। তার মানে কোনো একটা জিনিসকে তুমি যদি পাতলা করতে চাও, তাহলে তোমাকে অনেক বেশি পরিমাণে পানি মেশাতে হবে, এক। অথবা দ্রবের পরিমাণ কমিয়ে দিতে হবে। এখন আমরা যদি এখানে যদি বলি যে কোনটা সবচেয়ে গাঢ় দ্রবণ, আমি যদি এখানে যদি গাঢ় দ্রবণের ক্রম যদি বের করতে চাই, ধরো আমি এখানে লিখলাম যে এদের মধ্যে গাঢ়ত্বের ক্রম, হ্যাঁ, বা গাঢ়ত্বের ক্রম, হ্যাঁ, গাঢ়। গাঢ় মানে কি? ঘন আর কি, ঘন। তাহলে আমি যদি এখানে যদি বের করতে চাই, এখানে গাঢ় দ্রবণের ক্রম মানে কোন দ্রবণটা বেশি ঘন বা কোন দ্রবণটা বেশি গাঢ়? মোলার দ্রবণ সবচেয়ে বেশি গাঢ়। কেন? কারণ 1 লিটার পানিতে তুমি সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট এখানে দ্রবীভূত করছো। আমরা বিষয়টাকে ক্যালসিয়াম কার্বনেট না বলে যদি চিনির সাথে তুলনা করি, তাহলে মনে করো 1 লিটার পানিতে তুমি 100 গ্রাম চিনি মেশাইছো, এটা সবচেয়ে বেশি মিষ্টি হবে। এখানে 50 গ্রাম চিনি মিশাইছো, এটা তার থেকে অর্ধেক মিষ্টি হবে। এখানে 10 গ্রাম চিনি মিশাইছো, তার মানে এটার মিষ্টির পরিমাণ আরো কমবে। এখানে তুমি 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম চিনি মিশাইছো, এটা তোমার কাছে ফিলই আসবে না যে আমি আসলে চিনি মিশাইছি। তার মানে কি? যত বেশি মিষ্টি আমরা বলছি তত বেশি ঘন, চিনির পরিমাণ বেশি। তাহলে যত বেশি ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয়েছে, তার মানে সেটা তত বেশি গাঢ় দ্রবণ। অর্থাৎ মোলার দ্রবণ সবচেয়ে বেশি গাঢ় এই চারটার মধ্যে, তারপর সেমিমোলার, তারপর ডেসিমোলার, তারপর সেন্টিমোলার দ্রবণ। তো আমাদের পরীক্ষা যদি একটু টাফ টাইপ আসে, তখন আমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোন দ্রবণের গাঢ়ত্ব বা নিচের কোন দ্রবণের ঘনত্ব বেশি? তাহলে সেমিমোলার দ্রবণের মোলার দ্রবণের ঘনত্ব বা গাঢ়ত্ব সবচেয়ে বেশি এবং সেন্টিমোলার দ্রবণের গাঢ়ত্ব বা ঘনত্ব সবচেয়ে কম। তো আশা করি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন চলো, যেহেতু আমরা গাঢ় দ্রবণ লঘু দ্রবণ করতেছি, তাহলে গাঢ় দ্রবণ লঘু দ্রবণের সংজ্ঞাটা আগে পড়ি। তো এই সংজ্ঞা পড়ার আগে আমরা চলো দ্রবণ জিনিসটা কি সেটা একটু চিনি। যেহেতু সংজ্ঞা পড়বো, তার আগে আমরা একটু দ্রবণ বিষয়টাকে একটু চিনি। চলো, দ্রবণ। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে ভাইয়া দ্রব প্লাস দ্রাবক। দ্রব আর দ্রাবক যোগ করলে হয় দ্রবণ। যেমন আগের স্লাইডটাতে আমরা যদি দেখি, এই স্লাইডে এই যে পানি, এই ব্যাটা হচ্ছে দ্রাবক আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে দ্রবক। এই পানি আর ক্যালসিয়াম কার্বনেট মিলে হয়ে গেছে ক্যালসিয়াম কার্বনেট একটা শরবত, যেটাকে আমরা বলছি দ্রবণ। যেমন চিনি একটা দ্রব, পানি একটা দ্রাবক। পানিতে চিনি মেশালে আমরা পাই চিনির পানি বা শরবত, সেটা হচ্ছে একটা দ্রবণ। তাহলে দ্রবণ আসলে আলাদা কিছুই না, দ্রব এবং দ্রাবকের যোগ করলে আমরা পাই দ্রবণ। এখন একটা কথা আছে, হ্যাঁ, দ্রব কোনটা দ্রাবক কোনটা? সবসময় কি চিনি দ্রব হবে বা সবসময় কি পানি দ্রাবক হবে? ব্যাপারটা ওই রকম না। খেয়াল করো, ধরো আমরা 1 গ্লাস পানি নিচ্ছি, আমরা 1 গ্লাস পানি নিলাম, এটা হচ্ছে 1 গ্লাস অফ ওয়াটার। এই পানির মধ্যে তুমি কয়েক দানা চিনি মিশিয়ে দাও। এই মনে করো আমার চিনির কিউব পানির মধ্যে, এই ধরো এগুলো হচ্ছে ধরো চিনি, হ্যাঁ, এই যে চিনি, পানির মধ্যে তুমি চিনি দিয়েছো, এই চিনি দিয়েছো, এতটুকু চিনি দিয়েছো। তাহলে এই যে জিনিসটা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভাই আমাদের চিনি, ঠিক আছে? এগুলো হচ্ছে চিনি, চিনি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পানি। তাহলে খেয়াল করে দেখো, পানির পরিমাণ বেশি, চিনির পরিমাণ কম।
যেটা কম সেটা দ্রব, যেটা কম সেটা দ্রব, যেটা বেশি সেটা দ্রাবক। নেসেসারি না যে আল্লাহ দুনিয়ায় সারা জীবন চিনি পানি মেশালে পানিটাই দ্রাবক হবে, চিনিও দ্রাবক হইতে পারে। কিভাবে? চলো একটু দেখি চিনি কিভাবে দ্রাবক হয়। এখন নতুন কথা শিখতেছো তাই না? মনে করো এটা একটা বিরাট চিনির একটা খণ্ড, আমরা মিশ্রি খাই না, তাল মিশ্রি, এটা মনে করো একটা বিরাট একটা মিশ্রি, বা এটা একটা চিনির খণ্ড। এটা কি? এটা একটা চিনির খণ্ড। হ্যাঁ, এটা কেউ হাসবা না, আমি বলি। এখন মনে করো এই খণ্ডটা দেখার পর তোমার লোভ লাগতেছে এটা খাওয়ার জন্য। তো মনে করো এটা হচ্ছে তোমার মুখ, এটা হচ্ছে তুমি। হ্যাঁ, মানুষের মুখ আমি অত ভালো আঁকতে পারবো না, এই জন্য এটা আঁকলাম। এটা হচ্ছে তুমি, বা বললাম এটা হচ্ছে তোমার মুখ, এবং চিনির খণ্ডটা দেখে তোমার মুখ থেকে টুপ করে এক ফোঁটা লালা, যেটাকে আমরা লোল বলি, এক ফোঁটা লালা মনে করো চিনিটার উপর পড়ছে। তাহলে বিরাট বড় একটা চিনির খণ্ডের উপর তোমার মুখ থেকে ছোট এক ফোঁটা পানি বের হয়েছে। এখন কোনটা কি? এখন চিনির খণ্ডটা দ্রব নাই, কারণ এটা বেশি। এখন এই চিনির খণ্ড এই ব্যাটা হচ্ছে এখন আমাদের দ্রাবক। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আমার যে বড়, মানে যার পরিমাণ বেশি, অ্যাকচুয়ালি সে হচ্ছে দ্রাবক, আর যার পরিমাণ কম সে হচ্ছে আমাদের দ্রবক। ঠিক আছে? ব্যাপারটা আমরা আরো অন্যভাবেও বলতে পারি, যার ভৌত অবস্থার পরিবর্তন হয় সে হচ্ছে দ্রবক, আর যার ভৌত অবস্থার পরিবর্তন হয় না সে হচ্ছে দ্রাবক। তবে এটা সব জায়গায় খাটে না, এই কারণে ভাই এইভাবে বুঝাইছি। বাট একটা কনসেপ্ট এরকমও আছে, যার ভৌত অবস্থার পরিবর্তন হয়। যেমন চিনিতে তুমি চিনি যদি পানির মধ্যে দাও, তাহলে চিনি কঠিন থেকে তরল হবে, মানে পানির মধ্যে সে দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ চিনির ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, এই কারণে চিনি দ্রবক, আর পানি তরলই থেকে যাচ্ছে, এই কারণে পানি দ্রাবক। বাট সব ক্ষেত্রে এই জিনিসটা খাটে না। যেমন আবার আরেকটা জিনিস আছে মিশ্রণ। মিশ্রণ কি? যেটা দ্রবণ না। দ্রবণ মানে যেখানে দ্রব আর দ্রাবক একটা আরেকটার সাথে মিশে যায়, মানে দ্রব আর দ্রাবককে তুমি আর আলাদা করতে পারবে না। যেমন চিনি পানিতে গুলিয়ে ফেললে আমরা উত্তপ্ত না করলে চিনিটাকে আলাদা করতে পারি না। বাট মিশ্রণ এমন একটা জিনিস যেটাকে তুমি হাত দিয়ে বেছে বেছে আলাদা করতে পারবে। যেমন বালি এবং লবণ যদি একসাথে মেশাও, এটাকে আমরা কখনো দ্রবণ বলবো না, বালি এবং লবণের মিশ্রণ বলবো। কেন? হয়তো অনেক লম্বা সময় লাগবে, তোমার হয়তো বিরক্ত লাগবে, বাট বালি আর লবণকে তুমি চাইলে ছেঁকে বা যে কোনো ভাবে তুমি হচ্ছে আলাদা করতে পারবে। তার মানে যদি মিশ্রণ বলো, মিশ্রণ কিন্তু দ্রবণ না। মিশ্রণ যেমন বাতাস, বায়ু একটা মিশ্র পদার্থ আমরা বলি। কেন? কারণ বাতাসের মধ্যে যে উপাদানগুলো থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন গ্যাস, এরা সবাই আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব ধর্ম বজায় রেখে বাতাসের মধ্যে মিশে থাকে, একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে না। এই কারণে বাতাস বা বায়ুকে একটা মিশ্র পদার্থ বলা হয়। তো আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। এগুলো একটু জাস্ট জানার জন্য, যে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করার জন্য ভাই একটু ডিটেলসে পড়াচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমাদের দ্রবণ নিয়ে পড়া শেষ। আশা করি লঘু দ্রবণ, গাঢ় দ্রবণ আমরা তোমাকে আলাদাভাবে পড়াতে হবে না। গাঢ় দ্রবণ আর লঘু দ্রবণ কাকে বলে? লঘু দ্রবণ হচ্ছে, দ্রবণ মানে কি? দ্রাবক প্লাস দ্রব। যেই দ্রাবকে দ্রবের পরিমাণ কম সেটাকে আমরা বলছি লঘু দ্রবণ, আর যে দ্রাবকে দ্রবের পরিমাণ বেশি সেটাকে আমরা বলছি গাঢ় দ্রবণ। কি বললাম? যে দ্রাবকে আমাদের দ্রবের পরিমাণ কম সেটা হচ্ছে আমাদের লঘু দ্রবণ, আর যেই দ্রাবকে দ্রবের পরিমাণ বেশি সেটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ। এছাড়াও আরো একভাবে আমরা দ্রবণ মানে লঘু দ্রবণ, গাঢ় দ্রবণকে ডিফাইন করতে পারি। তাহলে চলো আমরা একটু দেখি জিনিসটা। এখানে আমরা লিখলাম লঘু দ্রবণ, এবং এখানে আমরা লিখলাম গাঢ় দ্রবণ। যেহেতু দ্রবণের মধ্যে দ্রব এবং দ্রাবক দুটা জিনিসই থাকে, এই কারণে আমরা দুইটা জিনিস দিয়ে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব।
লঘু দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণে দ্রব কম, দ্রব কম। আর গাঢ় দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণে দ্রব বেশি। এক, আবার আরেকটা কন্ডিশন আছে। মনে করো দুইটা পাত্রে তুমি পানি নিয়েছো, দুইটা পাত্রে তুমি সমপরিমাণ 1 চামচ করেই চিনি দিয়েছো, বাট একটা পাত্রে 1 গ্লাস মানে একটার মধ্যে তুমি 1 লিটার পানি নিয়েছো আর একটার মধ্যে 2 লিটার পানি নিয়েছো, তাহলে কোনটা বেশি মিষ্টি লাগবে? ভাই যেটার মধ্যে 1 লিটার পানি নিয়েছি সেটা বেশি মিষ্টি লাগবে। তার মানে দ্রাবক যার বেশি সেটা লঘু দ্রবণ। তাহলে লঘু দ্রবণে আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায়, যে দ্রবণে দ্রাবক বেশি। তার মানে দ্রব কম দ্রাবক বেশি, এটা হচ্ছে লঘু দ্রবণের বৈশিষ্ট্য। আর গাঢ় দ্রবণ যে দ্রবণে দ্রাবক কম। তার মানে আমাকে যদি প্রশ্ন করা হয় একটি দ্রবণকে কিভাবে তুমি লঘু বানাবে, এক, দ্রবের পরিমাণ কমিয়ে দাও অথবা দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দাও। এই দুইভাবে আমরা একটা লঘু দ্রবণ তৈরি করতে পারি। যেমন যদি আমরা ডেমো দেই, উদাহরণ দেই, মনে করো এতটুক থাক, হ্যাঁ, মনে করো এটা একটা পাত্র, এটা একটা গ্লাস, এরপর ধরো এটা একটা গ্লাস, এরপর ধরো এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস, 4টা গ্লাস। ধরো প্রথম দুইটা হচ্ছে লঘু দ্রবণ বোঝানোর জন্য বোঝাচ্ছি, পরের দুইটা ধরো গাঢ় দ্রবণ বোঝানোর জন্য বোঝাচ্ছি। ধরো এটার মধ্যে আমার 1 লিটার পানি আছে, এটার মধ্যেও আমার 1 লিটার পানি আছে। এখানে ধরো আমার চিনি দিয়েছি 3টা, এইখানে মনে করো আমি চিনি দিয়েছি 6টা। তাহলে এইটা হচ্ছে আমার লঘু দ্রবণ। কেন? কারণ এখানে চিনির পরিমাণ কম, দ্রব কম। আর এটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ। কেন? কারণ এখানে চিনি আর দ্রব বেশি। তো এটা আমরা এখানে এইভাবে লিখতে পারি, লিখলাম চিনি বা দ্রব কম। কারণ দুইটা পাত্রের মধ্যে দ্রাবক কিন্তু সেম, 1 লিটার 1 লিটার। আর এখানে চিনি বা দ্রব বেশি। তাহলে দ্রব কম হলে যদি দ্রাবক যদি সেম হয়, দুটি পদার্থের মধ্যে আমার দ্রাবক একই, এই যে দ্রাবক একই। দ্রাবক যদি একই থাকে তাহলে যে দ্রবণে দ্রব বেশি সেটা গাঢ় দ্রবণ, যে দ্রবণে দ্রব কম সেটা হচ্ছে লঘু দ্রবণ। আর এটা খেয়াল করো, এখানে মনে করো আমি গ্লাসটাকে একটু, দুইটা গ্লাসকে আমি আলাদা আলাদা বোঝাই। এটা মনে করো একটু ছোট গ্লাস, হ্যাঁ, একটু ছোট গ্লাস নিলাম। এটা মনে করো 1 লিটার, এটা মনে করো 0.5 লিটার। তাহলে এটার মধ্যেও মনে করো আছে আমার 3টা চিনি বা 4টা চিনি, ইভেন এটার মধ্যেও ধরো আছে আমার 4টা চিনি। এখন দুইটার মধ্যেই আমার দ্রাবক ভিন্ন। এই যে দেখো, এটার মধ্যে দ্রাবক কত? 1 লিটার, এটার মধ্যে দ্রাবক কত? 0.5 লিটার। তাহলে এখানে দ্রাবক বেশি, এখানে দ্রাবক কম, বাট দুইটার মধ্যেই আমাদের চিনি সমান। এই যে চিনি এবং এই যে চিনি, এই দুইটা সমান। তার মানে দ্রব, যেটাকে আমরা বলছি চিনি, সেটা হচ্ছে সমান। তাহলে দ্রব যদি সেম হয় তাহলে মনে রাখবা যেটা দ্রাবক কম সেটা গাঢ়, যেটা দ্রাবক বেশি সেটা হচ্ছে লঘু। তাহলে এটা হচ্ছে আমাদের লঘু দ্রবণ আর এটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ। তো আশা করি লঘু এবং গাঢ় দ্রবণের কনসেপ্ট আমাদের একদম ক্লিয়ার। এর থেকে সহজভাবে আসলে বোঝানো যাইতে পারে, আমি আসলে পারি না।
তো এর থেকে সহজে যদি কেউ যদি পারো তাহলে অবশ্যই ভাইকে জানাবা যে আমরা এর থেকেও সহজভাবে জিনিসটা বোঝাতে পারি, সেক্ষেত্রে আমি তোমাদের থেকে শিখবো। ঠিক আছে, তাহলে চলো আমরা যাই পরের কনসেপ্টে যাই। এখন মোলার দ্রবণ করতেছি আমরা, তাই না ভাইয়া? তো মোলার দ্রবণ ঐকিক নিয়মেও ম্যাথ করা যায় বা ম্যাথমেটিক্যালিও করা যায়। আমি সূত্র দিয়ে ম্যাথ করতে পছন্দ করি, প্লাস তোমাদের কলেজে যখন উঠবা তখন আলটিমেটলি তোমাদেরকে সূত্র দিয়েই পড়তে হবে, তো যার কারণে আমরা সূত্র দিয়ে পড়বো। দেখ, মোলার দ্রবণ এর ম্যাথ, আমরা এখন ম্যাথে ঢুকে যাই। মোলার দ্রবণের সূত্র কি? মোলার দ্রবণ বানাতে কি কি লাগে? একটা মোলার দ্রবণ তৈরিতে যেটা লাগে সেটা হচ্ছে একটা পাত্র লাগবে, অবশ্যই পাত্রের মধ্যে তোমার তরল বা দ্রাবক লাগবে। আমরা এসএসসি লেভেলে দ্রাবক বলতে পানি বোঝাই, জলীয় দ্রবণ। পানি লাগবে, তার মানে পানিটার একটা আয়তন থাকবে, এখানে ভি হচ্ছে দ্রাবকের আয়তন, বা বলতে পারো এখানে দ্রাবক মানে কি পানির আয়তন। দ্রাবক বা পানির আয়তন, তাহলে লিখে রাখি দ্রাবক বা পানির আয়তন। তারপর তুমি দ্রাবকটার মধ্যে বা পানিটার মধ্যে তুমি কি দিবা? অবশ্যই তুমি চিনি বা সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম কার্বনেট কিছু না কিছু তো দিবা, তাই না? তাহলে এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডব্লিউ, সেটা হচ্ছে আমার দ্রবের ভর। তুমি যে দ্রবটা মেশাচ্ছ সেই দ্রবের ভর দেওয়া থাকবে, এটা গ্রাম এককে দেওয়া থাকে। দ্রবের ভরটা দেওয়া থাকে গ্রাম এককে, দেওয়া না থাকলেও গ্রাম এককে নিয়ে কনভার্ট করতে হবে। আয়তনটা আমাদের লিটার অথবা মিলিলিটার এককে দেওয়া থাকে, তারপর তুমি যে দ্রব মেশাচ্ছ সেই দ্রবটার আণবিক ভর তোমাকে জানতে হবে। আণবিক ভরটা প্রশ্নে দিয়ে দিবে না, আণবিক ভরটা তোমাকে জানতে হবে। দ্রবের আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, অথবা একক না দিলেও চলে, একক বিহীন। আণবিক ভরের একক লিখলে গ্রাম পার মোল লিখতে হবে, আর না হলে একক লিখবা সহজ হিসাব। যেমন ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100 লিখলেই চলে, 100 গ্রাম না, কিন্তু গ্রাম লিখলে লিখতে হবে 100 গ্রাম পার মোল, মানে প্রতি 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর 100 গ্রাম। তারপরে হচ্ছে আমাদের কি লাগে? ঘনমাত্রা লাগে। এটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বের করতে দেয়। আমাদের লাগবে এস মানে ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, আমি পুরো ডিটেলসটাই লিখি, দ্রবণের ঘনমাত্রা, কারণ এখানে এমন অনেকেই থাকতে পারো যারা এই অধ্যায়টা আগে কখনো পড়োনি। দ্রবণের ঘনমাত্রার একক হচ্ছে মোলার অথবা মোল পার লিটার। ঠিক আছে, তো এই 4টা জিনিস জানলে আমরা যে কোনো মোলার দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো। এখন পরীক্ষায় কি বের করতে বলে? পরীক্ষার মধ্যে যে কোনো 3টা জিনিস দিয়ে দিবে, একটা জিনিস মিসিং থাকবে, ওটা বের করতে হবে। হয়তো দেখা যাবে যে এম, ভি, এস এগুলো দেওয়া থাকবে, এম সরাসরি দেওয়া থাকে না, পদার্থের নাম দেওয়া থাকে। পদার্থের নাম দেওয়া থাকলে তার আণবিক ভরটা মুখস্থ রাখতে হয়। যেমন ধরো বললো সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, তাহলে সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর 58.5। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হয়, এগুলো বের করতে হয়। তাহলে এই জায়গাটা থেকে আমাদের যে সূত্র আসে সেই সূত্রটা তাহলে আমরা একটু লিখি। সূত্রটা হচ্ছে, এক মিনিট, ওকে, একটু ছোট করে নিই। তাহলে এখান থেকে এই জায়গাটা থেকে আমাদের যে সূত্রটা আসে সেই সূত্রটা হচ্ছে W = SVM। এখানে লিখি, সূত্রটা এখানে লিখি। দেখো, ফর্মুলা বা সূত্রটা হচ্ছে W = SVM অথবা W = SVM/1000। কখন 1000 দিয়ে ভাগ করব, কখন করব না। হ্যাঁ, তুমি যদি, এটা তোমার উপর ডিপেন্ড করে, এটা আয়তনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। যদি আয়তন ভি লিটার এককে রাখো,
মানে তুমি চাচ্ছ আয়তনটাকে লিটার এককে নিতে, ধরো আয়তন আসছে 500 মিলিলিটার ml, আর তুমি চাচ্ছ 500 ml মানে কি 0.5 লিটার, তাহলে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে না, সহজ হিসাব। আর যদি আয়তনটা তুমি মনে করো না প্রশ্নে যা আছে তাই থাক, মানে মিলিলিটার একক, তাহলে মিলিলিটারটাকে তো লিটার বানাইতে হবে, তাই না? তো মিলিলিটারকে লিটার বানাইতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয় অথবা 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তো এই দুইটা সূত্র আশা করি তোমাদের মনে থাকবে। তো এসভিএম মানে শুভম ভাই, হ্যাঁ, একটা লোকের নাম মনে করে শুভম, তো এসভিএম মানে হচ্ছে শুভম ভাই, ডব্লিউ ইকুয়াল টু শুভম ভাই, অথবা ডব্লিউ ইকুয়াল টু শুভম ভাই ডিভাইডেড বাই 1000, ঠিক আছে, বা শুভম বাই 1000, সহজ হিসাব। তাহলে এই হচ্ছে আমাদের মোলার দ্রবণের ম্যাথের জন্য ফর্মুলা। তো ফর্মুলা যদি জানো তাহলে চলো এখন ম্যাথ করি। প্রথমে একটা ম্যাথ দেখি। 125 ml কার্বনিক অ্যাসিডের মধ্যে প্রশ্ন লিখি আমি, লেখো 125 ml কার্বনিক H2CO3 অ্যাসিডের মধ্যে যদি আমরা 3.875 গ্রাম 3.875 গ্রাম দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তবে দ্রবণটি সেমিমোলার হবে কিনা, তবে দ্রবণটি সেমিমোলার হবে কিনা। সেমিমোলার মানে কি ভাই, একটু আগে পড়ছি, সেমিমোলার মানে হচ্ছে S equal to 0.5 মোলার, S equal to 0.5 মোলার। তাহলে সেমিমোলার মানে কি, উত্তর যদি আসে S equal to 0.5 মোলার তাহলে সঠিক, আর যদি না আসে তাহলে আমরা বলবো না সেমিমোলার হবে না। এখন তাহলে ম্যাথটা করি, দেখো W equal to SVM ডিভাইডেড বাই 1000, মানে মিলিলিটার আছে, আমি মিলিলিটারে রেখেই ম্যাথটা করতে চাচ্ছি, এই জন্য 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে বের করতে হবে কি ভাইয়া, ঘনমাত্রা, তাহলে S বের করব। তাহলে S ইকুয়াল টু কত, 1000 W ডিভাইডেড বাই VM বাই MV। তাহলে 1000 W কি ভর কত 3.875, V কত 125 ml, M কার M ভাইয়া, M হচ্ছে কার্বনিক অ্যাসিডের M। কার্বনিক অ্যাসিডের আণবিক ভর কত, হাইড্রোজেনের 2, কার্বনের হচ্ছে 12, এখানে লিখি 2 প্লাস 12, অক্সিজেনের হচ্ছে 48, তাহলে হিসেব করলে কত আসে 62। তো এটা হিসেব করলে তোমরা আনসার পাবা 0.5, এটা হিসেব করলে আনসারটা আসবে 0.5 মোলার। তার মানে যেহেতু আনসার 0.5 মোলার আসছে, তো আমরা বলবো হ্যাঁ আমাদের দ্রবণটা সেমিমোলার দ্রবণ হবে। তো আমরা আনসারটা লিখে দিই, দ্রবণটি সেমিমোলার দ্রবণ হবে। তাহলে দেখো সিম্পল ম্যাথ, আসলে এরকম সিম্পল ম্যাথই আমাদের পরীক্ষায় আসবে। তারপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন দেখি, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সংক্রান্ত। কোয়েশ্চেনটা আমি লিখি, সালফিউরিক অ্যাসিডের 200 ml ডেসিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। সালফিউরিক অ্যাসিডের 200 ml ডেসিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। মনে রাখবা কিভাবে প্রস্তুত করা হয়, এই কথাটা বলার মানে হচ্ছে W বের করতে বলছে, মানে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলে ডেসিমোলার দ্রবণ হবে। তো আমরা আগে দেখি কি কি ডাটা দেওয়া আছে। দেখো সালফিউরিক অ্যাসিড বলা আছে, 200 ml বলা আছে, ডেসিমোলার দ্রবণ বলা আছে। তো সালফিউরিক অ্যাসিড বলা আছে মানে M কি, M হচ্ছে 98, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98, 200 ml V এর মান, ডেসিমোলার মানে কি S এর মান 0.1 মোলার। আমাকে বের করতে বলছে W, তো আমরা জানি W ইকুয়াল টু SVM ডিভাইডেড বাই 1000, আর 1000 দিতে না চাইলে V এর মান 0.2 লিটার ধরে নাও, সিম্পল। তাহলে
এস কত 0.1, ভি কত 200, এম কত 98 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা হিসাব করলে কত আসে 5, তার মানে হচ্ছে 35.6 গ্রাম, 35.6 গ্রাম। এটা হচ্ছে 5কে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের 200 ml ডেসিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় 35.6 গ্রাম। দেখো তো 35.6 গ্রাম আসে কিনা। আমাদের এখানে হচ্ছে 5 না 35.6 তো আসে না, এটা উত্তর ভুল আছে। ও আচ্ছা, এরা অলিয়াম দিয়ে করছে, আমি এখানে ভুলে সালফিউরিক অ্যাসিড লিখে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, এটা আসবে আমাদের, আমার হাতে আসলে এই মুহূর্তে হাতের কাছে ক্যালকুলেটর নেই। এটা হচ্ছে 5, আবার এই 5 দিয়ে 98কে কাটলে এটা হচ্ছে 19.6। আচ্ছা আনসার আসবে 1.96 গ্রাম। তাহলে 1.96 গ্রাম মেশালে আমাদের ডেসিমোলার দ্রবণ তৈরি হবে, সিম্পল ম্যাথ। তারপর দেখো N2O5, N2O5 মানে কি ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড এর 13.5 গ্রাম নিয়ে 13.5 গ্রাম নিয়ে 250 ml দ্রবণ তৈরি করা হলে 250 ml দ্রবণ তৈরি করা হলে দ্রবণটি সেমিমোলার কিনা, দ্রবণটি সেমিমোলার কিনা এটা ব্যাখ্যা করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তো কি কি দেওয়া আছে N2O5, তাহলে এটা আণবিক ভর তোমরা বের করতে পারবা। W দেওয়া আছে 13.5 গ্রাম, V দেওয়া আছে 250 ml, সেমিমোলার কিনা, তার মানে আমাকে বের করতে হবে S ইকুয়াল টু 0.5 মোলার কিনা, S বের করতে হবে। তো আমাদের সূত্র W ইকুয়াল টু SVM ডিভাইডেড বাই 1000, তাহলে বা S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই VM, বা S ইকুয়াল টু ভ্যালু বসিয়ে দাও 1000, W এর মান 13.5, V এর মান 200, M কত, নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 14 দুগুণে 28, আর অক্সিজেন হচ্ছে 5 16 80, তার মানে 108। তাহলে 108 আসলে আমাদের আনসার কত আসে এটা হিসাব করবা। এটা আসে আমাদের, এটা কাটলে এটা হচ্ছে 5 5 13 65, তাই তো 65। নাইট্রোজেন হচ্ছে আমাদের 14 দুগুণে 28, আচ্ছা সরি 5 16, অক্সিজেন হচ্ছে কত 16, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে 5 16 80, 5 16 80, তার মানে 108, ঠিক আছে। ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, তাহলে 108 হলে আমাদের, আচ্ছা একটু ভুল লিখছি বোধহয়, 250 ml হবে এটা, সরি 250 ml। তাহলে 250 ml হলে এটা হচ্ছে 4, তাহলে 4কে 13 দিয়ে গুণ করলে 52 54, ঠিক আছে। তাহলে হিসাব করলে এটা আসবে 0.5 মোলার। তাহলে যেহেতু S এর মান 0.5 মোলার আসছে, তো আমরা বলবো দ্রবণটি সেমিমোলার, দ্রবণটি সেমিমোলার দ্রবণ। এই তো সিম্পল। তাহলে এই ধরনের ম্যাথগুলো আশা করি আসলে তোমরা সহজেই পারবে। আমি আরো কিছু ম্যাথ করে দিই। দেখো গ্লুকোজের একটা ম্যাথ করি। গ্লুকোজের আণবিক ভর 180, যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গ্লুকোজের আণবিক ভর, গ্লুকোজের আণবিক ভর 180, আমাকে বলছে যৌগটির 2 লিটার
যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি, 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ কর। এটা কিভাবে করব? আণবিক ভর m দেওয়া আছে, না দিলেও এটা মুখস্থ রাখতে হয়। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, V 2 লিটার, 0.5 মোল, এটা হচ্ছে S এর মান। তাহলে W বের করতে বলছে, তাই না? M V S। তো আমরা জানি W = SVM। এখন এখানে কি 1000 দেওয়ার দরকার আছে? না ভাইয়া, দরকার নেই। কারণ কি, আয়তন লিটারে দেওয়া আছে। S কত? 0.5, V কত? 2 লিটার, M কত? 180। তাহলে এটা হিসাব করলে 180 আসবে। তার মানে যদি চিত্র এঁকে যদি আমি তোমাদের বোঝাই, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তোমার পানি আছে কতটুকু? 2 লিটার। এই পাত্রের মধ্যে 2 লিটার পানি, এবং এই পাত্রে তুমি যদি গ্লুকোজ মেশাও, মনে করো এগুলো হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্লুকোজ। তুমি যদি গ্লুকোজ মেশাও 80 গ্রাম, 180 গ্রাম গ্লুকোজ C6H12O6, তাহলে তোমার ঘনমাত্রা হবে 0.5 মোলার। ঘনমাত্রা হবে 0.5 মোলার। তার মানে 2 লিটার পানিতে আমি যদি 180 গ্রাম গ্লুকোজ মেশাই, তাহলে ওই পানির ঘনমাত্রা হবে সেমি মোলার দ্রবণ, 0.5 মোলার। আমরা যদি তারপরে যদি যাই, পরবর্তী প্রশ্নে যদি যাই, 5 গ্রাম অক্সালিক অ্যাসিড ব্যবহার করে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব কিনা। কি বললো? 5 গ্রাম অক্সালিক অ্যাসিড। 5 গ্রাম অক্সালিক অ্যাসিড কিভাবে লিখে? H2C2O4। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তাহলে 5 গ্রাম অক্সালিক অ্যাসিড ব্যবহার করে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব কিনা। ডেসিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব কিনা। তো আসলে আমাকে S বের করতে হবে। S বের করে দেখতে হবে S এর মান 0.1 মোলার কিনা, কারণ ডেসিমোলার মানে কি? S এর মান 0.1 মোলার। এখানে এই জিনিসগুলো আমাদের ডাটা দেওয়া আছে। এটা হচ্ছে আমার W, এটা হচ্ছে আমাদের V। আমাকে বেরি করতে হবে S এর মান 0.1 মোলার। যদি S এর মান 0.1 মোলার আসে, তাহলে আমরা বলবো হ্যাঁ, 5 গ্রাম অক্সালিক অ্যাসিড ব্যবহার করে 500 লিটার 500 ml পানিতে যদি দাও, তাহলে সেক্ষেত্রে এইটার ঘনমাত্রা ডেসিমোলার দ্রবণ হবে, 0.1 মোলার হবে। আর অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত? হাইড্রোজেনের 2, কার্বনের 12 দুগুণে 24, অক্সিজেনের 4 16 64। তাহলে কত হচ্ছে টোটাল? 90। তো আমরা এটা বের করে ফেলতে পারবো। W = SVM, যেহেতু মিলিলিটারে দেওয়া আছে V এর মান, তার মানে SVM বাই 1000। বের করব কি ভাইয়া? বের করব S, 1000 W ডিভাইডেড বাই VM, বা S = 1000, W হচ্ছে 5, V হচ্ছে 500 ml, M হচ্ছে 90। তো আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি, এটা হচ্ছে 2, 90-কে যদি কাটো, এটা কি আমাদের হবে? এটা ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ করা সম্ভব কিনা আমি দেখে দিই। এটা হচ্ছে 2, 24, 26 আর 64, 90, ঠিক আছে। 5 গ্রাম, 5 গ্রাম না, ঠিক আছে 5 গ্রাম। তাহলে 500 × 90, 500 × 90, 500 5 গ্রাম। তাহলে 1000 × 5 ডিভাইডেড বাই 500 × 90। অক্সালিক অ্যাসিড তো 90 হয়। 4 16 64, 12 দুগুণে 24, 88 আর 2 এ 90, ঠিক আছে। তাহলে এটা আসে আমাদের 18, এবং 18-কে যদি 2 দিয়ে কাটো, তাহলে আসবে 1/9। তো 1/9 মানে কি? 1/9 ডেসিমোলার হবে না, 1/9
ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.11 মোলার। ডেসিমোলার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা তখন লিখব এটা ডেসিমোলার দ্রবণ হবে না। এটা ডেসিমোলার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, 0.1 এক্স্যাক্টলি হচ্ছে না কিন্তু, তার মানে এটা ডেসিমোলার দ্রবণ সম্ভব নয়। ঠিক আছে, ঘনমাত্রাটা ডেসিমোলার দ্রবণ থেকে অল্প একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথে যাই আমরা। পরের ম্যাথে আমরা কি করব, অনেকে যারা পারো তাদের কাছে বোরিং লাগতে পারে যে ভাই এগুলো তো পারি, বাট অনেকে আছো পারো না, এই জন্য একটু ডিটেলস করাচ্ছি। সেটা হচ্ছে 100 ml সোডিয়াম সালফেট দ্রবণের মোলারিটি নির্ণয় করো। 100 ml সোডিয়াম সালফেট দ্রবণের মোলারিটি নির্ণয় করো। তো এটা কি আসবে দেখো, মোলারিটি বের করতে বলছে, মানে এস বের করতে বলছে। আমরা জানি W ইকুয়াল টু SVM ডিভাইডেড বাই 1000, S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই VM, S ইকুয়াল টু 1000 W কত 100 ml। আচ্ছা কোথাও একটা কিছু ভুল লিখছি না, 2.84 গ্রাম কথাটা আছে, এটা লিখি নাই। 100 ml 2.84 গ্রাম, 84 গ্রাম সোডিয়াম সালফেট। তাহলে W এর মান 2.84, তারপর V এর মান কত 100, M কত সোডিয়াম সালফেটের আণবিক ভর কত, সোডিয়ামের হচ্ছে 23, তাহলে 23 দুগুণে 46, তাহলে 23 ইন্টু 2, সালফারের 32, অক্সিজেনের 64, 4 16 64, তাহলে কত আসে 46 যোগ 64, তার মানে 110, আর 32 142, 142। তাহলে এটি হিসাব করলে আমরা ঘনমাত্রা কত পাচ্ছি, ঘনমাত্রা আসবে 0.2 মোলার। ঠিক আছে, ক্যালকুলেশন করে নিও, 0.2 মোলার আসবে, ঘনমাত্রা আসবে 0.2 মোলার। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ আরেকটা ম্যাথ আছে, ওটা আমি করে দিচ্ছি। সেটা দেখো, মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, হ্যাঁ মিশ্রণের ঘনমাত্রা, এটা একটু দেখো। প্রশ্ন হচ্ছে 10 লিটার পানি ও 5 লিটার 0.5 মোলার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণ মিশ্রিত করলে আমাদের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে। এখন খেয়াল করো এই প্রশ্নটার আনসার কিভাবে দিবা। এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দ্রবণের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় সূত্র হচ্ছে S1V1 ইকুয়াল টু S2V2। ঠিক আছে, S1V1 ইকুয়াল টু S2V2, যেখানে S1 হচ্ছে, এখানে S1 হচ্ছে মিশ্রণে মেশানোর আগে দ্রবের বা এটার ঘনমাত্রা, এই যে 0.5 মোলার, এটা হচ্ছে S1। আর S2টা আমরা বের করব, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, এটা হচ্ছে S2 আমরা বের করব, এটা হচ্ছে আমাদের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তাহলে V1 আর V2 কি দেখো, V1 হচ্ছে শুরুর যে ঘনমাত্রা আয়তনটা, এই যে 5 লিটার, এটা হচ্ছে V1। আর V2 কি, যখনই 5 লিটার তুমি 10 লিটার পানির সাথে মিশাইছো, তখন টোটাল আয়তন কত হয়েছে 5 + 10 15 লিটার। অনেকে ভাবতে পারো যে V2 হচ্ছে 10 লিটার, না ভাইয়া, কারণ এই 10 লিটার পানির সাথে 5 লিটার সোডিয়াম কার্বনেট তুমি মিশাইছো, তার মানে চূড়ান্ত আয়তন কত 5 + 10 15 লিটার। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা খুব সহজে S2 বের করে ফেলতে পারবো, S1V1 ডিভাইডেড বাই V2। S2 সমান S1 হচ্ছে 0.5, V1 হচ্ছে 5, V2 হচ্ছে 15। তাহলে এখান থেকে হিসেব করলে আমাদের S2 কত আসবে, 15 কে 5 দিয়ে কাটলে 3,
3কে 0.5 দিয়ে কাটলে 0.167, তার মানে ঘনমাত্রা কমে যাবে, স্বাভাবিক, কারণ পানি বেশি মিশিয়েছো, পানি মিশালে ঘনমাত্রা কমবে। আগে ছিল 0.5, এখন হয়ে গেছে 0.167। তাহলে এই হচ্ছে আমাদের মোলার দ্রবণ সংক্রান্ত ম্যাথ। তো মোলার দ্রবণ সংক্রান্ত সকল ম্যাথ আশা করি এখন তোমরা আসলে পারবা, এবং আমি খুব অল্প অল্প ছোট ছোট পরিসরে ক্লাসগুলো নিচ্ছি যাতে করে হচ্ছে তোমাদের বোরিং না লাগে, এবং হচ্ছে আস্তে আস্তে যাতে করে তোমাদের সংখ্যাও বাড়তে থাকে। তারপর আমরা ধীরে ধীরে হচ্ছে ক্লাসের ডিউরেশন বাড়াবো, সব কিছুই আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়তে থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আমাদের সেম টাইম, আমাদের খুব সম্ভবত আগামীকালকেও একটা ক্লাস থাকবে, সকাল 11টায় আমাদের একটা ক্লাস থাকবে, এবং আগামীকালকের ক্লাসে আমরা আলোচনা করব শতকরা সংযুতি, এবং শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করতে হয় এই জিনিসগুলো। তো আগামীকালকে ক্লাসে আমাদের একটাই টপিক থাকবে, আমি একটা টপিক আলোচনা করব, মানে পুরো একটা প্রশ্ন, পুরো একটা সিকিউ তোমাদের করাবো, ম্যাথ করাবো, যেই ম্যাথটা করলে তোমরা শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয়, মাঝে স্থূল সংকেত আছে, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার প্রপার একটা পদ্ধতি আছে, মেথড আছে। এই মেথডটা ভাইয়া স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো। তো আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।